আহ, দর্শক, সংবাদ প্রকাশের সাম্প্রতিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আজ 14ই জুলাই এবং এই দিনটি একটি বিশেষ কারণে আমরা স্মরণ করছি। আজ থেকে 232 বছর আগে, অর্থাৎ 1789 সালের এই দিনে এমন একটি ঘটনা ঘটেছিল যেটি আসলে পুরো পৃথিবীর যে রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং স্থানিক রাজনীতি, তার অনেকটাই গতিমুখ ঠিক করে দিয়েছিল। সেটি হচ্ছে ফরাসি বিপ্লব। তো ফরাসি বিপ্লবের এই ক্ষণটিতে আগে পিছে অনেক ঘটনা রয়েছে। আপনারা জানেন যে বিপ্লব এক সময়ে, বা রেভলিউশন বলতে যা বোঝায়, সেটা আসলে এক সময় যেরকম ছিল সেটা এক ধরনের ধারণায় আবর্তিত হতো যে সূর্য, গ্রহ, তারা এই সমস্ত ধারণা কি গ্রহণ করত। কিন্তু পরবর্তী সময়ে আমরা যখন ইংলিশ রেভলিউশন হলো, তারপর আমেরিকান রেভলিউশন হলো, এই সমস্ত ধারাবাহিকতায় আস্তে আস্তে আমরা এই ফরাসি বিপ্লবকে পেলাম এই অষ্টাদশ শতাব্দীর দিকে, শেষ নাগাদ। এবং সেই ক্ষেত্রে যে পরিবর্তনগুলো সূচিত হলো সেটার অনেক আলোকময় দিকও আছে, আবার অন্ধকার দিকও আছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করব, এবং আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আলাপ করার জন্য শিশির ভট্টাচার্য, অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি একাধারে ভাষাতাত্ত্বিক এবং লেখক। আরো রয়েছেন মুজাহিদুল ইসলাম, অধ্যাপক, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরো রয়েছেন মোহাম্মদ আজম, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা প্রথমে আসলে জানতে চাইবো সেটি হচ্ছে যে আমরা জানি 1789 সালে ষোড়শ লুই যখন প্রথম আসলে ফরাসি বিপ্লবের কথা উনি শুনলেন, উনি জিজ্ঞেস করেছিলেন এটা কি রাজদ্রোহ। তখন উনাকে প্রশ্নের উত্তরে বলা হয়েছিল যে না, এটা রাজদ্রোহ নয়, এটা বিপ্লব। তো আমি আসলে একই প্রশ্ন করতে চাই আপনাদেরকে। প্রথমে আমি মোহাম্মদ আজম, আপনার কাছে আসতে চাই যে ফরাসি বিপ্লব আপনার কাছে কি? খুব সংক্ষেপে আমরা শুনবো আপনাদের কাছ থেকে প্রথমে, তারপর আমরা আরো ভেতরে যাব। আচ্ছা, ফরাসি বিপ্লব কথাটি তো আসলে ঠিক পড়াশোনার আগেই, মানে এই সম্পর্কিত কোনো প্রকার পড়াশোনার আগেই আমাদের কাছে একটা বড় ব্যাপার হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা যেভাবে বড় হয়েছি, যা যা শুনে বড় হয়েছি, আধুনিকতা, বিপ্লব, ইউরোপ, ফরাসি দেশ, এই পুরো ব্যাপারগুলো তো আসলে ফরাসি বিপ্লবের সঙ্গে এক সূত্রে গাঁথা। মানে আমরা যেটাকে আধুনিকায়ন বলি, সে আধুনিকায়নের ধারণা, ফ্রান্স এবং ইউরোপের ধারণা, এগুলো ফরাসি বিপ্লব ছাড়া হয় না। এছাড়া সিনেমা আমি অবশ্য খুব কম দেখেছি, কিন্তু পেইন্টিং কিংবা লিটারেচার, সাহিত্য, এই ব্যাপারগুলোর সঙ্গেও, আর ইতিহাস তো আছেই, এই ব্যাপারগুলোর সঙ্গে ফরাসি বিপ্লব আমাদের একদম বেড়ে ওঠার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত একটা ধারণা হিসাবে। এবং সেই ধারণাটা নিশ্চয়ই মুক্তি আর সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই কথাটা তো ফরাসি বিপ্লবের সঙ্গে অনিবার্যভাবে যুক্ত, যেটা সমস্ত পৃথিবীর মানুষের একটা আকাঙ্ক্ষারই ব্যাপার। আর বিশেষভাবে যদি বলি যে এইবারের যে ফরাসি বিপ্লবের ব্যাপারটি, ফরাসি বিপ্লবের সঙ্গে জড়িত যে দিন, সেটি বিশেষভাবে আমার কাছে এবং হয়তো সংশ্লিষ্ট আরো কারো কাছে গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ আজ শিশির ভট্টাচার্যের ফরাসি বিপ্লব ঘটনাক্রম ও পশ্চাৎপট এই নামে বইটি বেরিয়েছে। ফলে এইভাবেই আমি ফরাসি বিপ্লবকে প্রাথমিকভাবে চিহ্নিত করতে চাই। বিদায়। ধন্যবাদ। আমি এবার মানে আসতে চাইবো যে মুজাহিদুল ইসলাম, আপনার কাছে। আপনি তো ইতিহাসের শিক্ষক এবং আপনি নিশ্চয়ই আসলে আপনার শ্রেণীকক্ষে এই বিষয় নিয়ে পড়ান, কিন্তু ব্যক্তি মানুষ হিসাবে, মানে একজন শিক্ষক হিসাবে নয় শুধু, ফরাসি বিপ্লবের ধারণাটি আপনার কাছে কেমন? ধন্যবাদ। আমি আসলে আরেকটু স্মরণ করে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে ফরাসি বিপ্লব হচ্ছে একটি বিপ্লব, যে মানুষের মানে মানব সভ্যতার ইতিহাসে যে বিপ্লবগুলো হয়েছে তার মধ্যে একটি অন্যতম বড় ধাক্কা ছিল হচ্ছে ফরাসি বিপ্লব।
রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, এই যে আজকের যে বর্তমান বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থাটাকে অনেকটা শেপ দেওয়ার পেছনে ফরাসি বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো এই বিপ্লবটাকে বোঝার জন্য আমাদেরকে একটু ইতিহাসের এই আলোচনাটা একটু সংক্ষেপে করা দরকার। সেটা হচ্ছে যে বিপ্লব বলতে আমরা হয়তো মনে করি সবসময় যে খুব অল্প কিছুদিনের মধ্যে একটা বিপ্লব ঘটে যায়, কিন্তু ফরাসি বিপ্লবটা বৈশিষ্ট্যগত ঘটনাক্রম হিসেবে একেবারে অন্যরকম। অন্যরকম এই অর্থে যে বিপ্লবটা শুরু হয়েছিল 1779 সালে, যেটা আপনি বললেন, এবং 89 সালে, এবং যেটা কন্টিনিউ করছে প্রায় 1 দশক জুড়ে। 1 দশক জুড়ে, এবং 1 দশক পরেও সেটা আসলে অব্যাহত ছিল। এরপরে অনেক দিন পর্যন্ত একটা সিরিজ অফ রেভলিউশন ঘটে গেছে, এবং সেই বিপ্লবের মধ্যে আলটিমেটলি ফরাসি বিপ্লবের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বিপ্লবকে আমরা মনে করি যে শুধু খুব মানে একটা ঘটনা ঘটবে, তাৎক্ষণিক একটা ধাক্কা, তারপরে সবকিছু অনেক সুন্দর হয়ে যাবে। কিন্তু ফরাসি বিপ্লবটা হচ্ছে আসলে মানে পুরোপুরি অন্যরকম। অন্যরকম এই অর্থে যে ত্যাগ কাকে বলে সেটা আসলে এই ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে বোঝা যায়, যে একটা পুরানো কাঠামো ভেঙে নতুন কাঠামো পুনর্গঠন করতে হলে আসলে কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়। ফরাসিরা 1 দশক জুড়ে যে বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লবের মধ্যে কন্টিনিউয়াসলি আমরা একটা, এর বিভিন্ন ধাপ আছে, 4টা ধাপ মোটামুটি। তার একটা ধাপকে আমরা বলি সন্ত্রাসের যুগ, শ্বেত সন্ত্রাসের যুগ, রেইন অফ হোয়াইট টেরর। এই যে সন্ত্রাস কন্টিনিউয়াসলি মানে একজন আরেকজনকে হত্যা করতেছে, যেটাকে গিলোটিন নামে একটা সহজে একটা যন্ত্র আবিষ্কার করা হলো, যে আবিষ্কারের মধ্যে দিয়ে মানুষকে সহজে যাতে হত্যা করা যায়, অর্থাৎ বিপ্লবীরা একে অপরকে হত্যা করছে। প্রায় 25,000-এর উপর মানুষকে হত্যা করা হচ্ছে এই বিপ্লবের মধ্যে দিয়ে। ফরাসি বিপ্লব হচ্ছে সেই ধরনের একটা বিপ্লব, বিপ্লব সম্পর্কে প্রায় বলা হয় যে বিপ্লবের মধ্যে হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হয়, তারপর আগুনটা আসলে আর কারো কন্ট্রোলে থাকে না, সেটা পুড়তেই থাকে। পুরানো যে যা কিছু ছিল সেটাকে পুড়ে 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 পুড়ে, কিন্তু তারপরও এই যে এত ধ্বংস, এত ক্ষয়ক্ষতি, এবং ফরাসি বিপ্লবের শেষে আমরা দেখলাম যে আবার একজন নেপোলিয়ন বোনাপার্টের আবির্ভাব ঘটতেছে, অর্থাৎ আরেকজন শক্তিশালী ব্যক্তির আবির্ভাব ঘটতেছে। তাহলে এর লিগাসিটা কোথায়, এর ভূমিকাটা, অবদানটা কোথায়? অবদানটা হচ্ছে যে ফরাসি বিপ্লব, আমার মনে যেটা, সেটা হলো আমি মনে করি যে ফরাসি বিপ্লবের পরে যা কিছু পৃথিবীতে ঘটছে তার সবকিছুর পেছনেই ফরাসি বিপ্লবের কম বেশি একটু অবদান আছে। বিশেষ করে আমরা যে বর্তমান বিশ্ব ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, ব্যক্তির যে অধিকার, যে আমরা বলি যে নাগরিক, আমরা আজকে বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করি। যেমন আমরা যদি যাই যে পলাশী যুদ্ধের সময়, নবাব সিরাজউদ্দৌলার সময় এই অঞ্চলের মানুষ আসলে নাগরিক ছিল না, কিন্তু একটা সময় আজকে 1971 সালে যখন আমরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছি, আমরা কিন্তু ভাড়াটে সৈন্য না, আমরা দেশের দেশপ্রেম থেকে, তারপরে হচ্ছে মানে জাতীয়তাবাদী চেতনা থেকে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। কোথা থেকে আসলে, যে অরিজিনটা কোথায়? এই যে মানুষের অধিকার, এই যে নাগরিকত্ব, এই যে জাতীয়তাবাদ, এই সামগ্রিক যে বোধগুলো, অর্থাৎ এই যে আধুনিকতাকে, যে বোধগুলোকে লালন করে, ধারণ করে, সেই বোধের পেছনে ফরাসি বিপ্লবের একটা বিশাল এবং বিপুল অবদান আছে। অর্থাৎ আমি বলছি যে বিশেষ করে, আমি একটু আরেকটু সময় নিচ্ছি একটু সংক্ষেপে, সেটা হচ্ছে বিশেষ করে ইউরোপে যদি আমরা দেখি যে বিপ্লবকালীন সময়ে ইউরোপের প্রতি 5 জনের 1 জন মানুষ হচ্ছে ফ্রান্সে বসবাস করে, কন্টিনেন্ট যেটা মানে ব্রিটেন বাদে বাকি যে ইউরোপটা। এখন এই 1/5 মানুষ হচ্ছে ফ্রান্সে বসবাস করে। ফলে ফরাসি দেশে যা কিছু ঘটছে সারা ইউরোপের রাজনীতিতে, সমাজে, সবকিছুর দারুণভাবে সেটা ছড়িয়ে পড়ছে। এরপরে যেটা হলো যে যেহেতু সেই সময়টা হচ্ছে উপনিবেশবাদের সময়, অর্থাৎ ফ্রান্স বলি, তারপর হচ্ছে স্পেন বলি, পর্তুগাল বলি, ব্রিটেন বলি, এদের সকলেরই আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, দেশের বাইরে উপনিবেশ আছে। বিশ্ব রাজনীতি তখন খুবই ইউরোসেন্ট্রিক, ইউরোপ কেন্দ্রিক। এই যে ইউরোপ সেন্ট্রিক যে রাজনীতিটা, এর ফলে ফরাসি দেশে যে ঢেউটা আসলো, সেই ঢেউটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। সেই ঢেউটা কি ছিল? আসলে ওই যে সাম্যমৈত্রী ভ্রাতৃত্ব, অর্থাৎ রিপাবলিক তৈরি করা, জনগণের যে রাষ্ট্র, জনগণের যে সার্বভৌমত্ব। আমরা যদি ফরাসি বিপ্লবের আগে যাই, তাহলে সার্বভৌমত্ব হচ্ছে রাজার, কিন্তু ফরাসি বিপ্লব থেকেই আসলে এই চেতনাটা ধারণ করা হচ্ছে। আপনার কাছে যে আধুনিকতার শুরু, বা যদি বলি যে জাতীয়তাবাদের যে বিষয়টি রয়েছে, সেইটির শুরুটাই আসলে আমরাও খুব যে এর দ্বিমত করব তা নয়। শিশির ভট্টাচার্য, আপনার কাছে আসতে চাই, সেটি হলো যে মানে এবং এটা ঠিক কাকতালীয় না, মানে উদ্দেশ্য নিয়েই আসলে এই দিনটিকে কেন্দ্র করে আপনার একটি পুস্তক প্রকাশ পেয়েছে, এবং বইটির নাম হচ্ছে ফরাসি বিপ্লব, ঘটনাক্রম ও পশ্চাৎপট। তো এই বইটি পেছনে আপনার লেখার কারণ এবং যে পরিশ্রম, সেটা নিয়ে আমরা শুনবো, কিন্তু বইটির যে শিরোনাম রয়েছে, শিরোনামটা ব্যাপারে আমরা কথা বলছিলাম, এবং সেটার ব্যাপারে আপনার যে অনুভূতি বা
ধরুন শিক্ষক হিসাবে এই জায়গায় আসার আগেও তো মানে আপনি ছাত্র ছিলেন বা এক ধরনের কি বলে তৎপরতার ভেতর ছিলেন, সেই তৎপরতার ভেতর বা গড়ে ওঠার ভেতর ফরাসি বিপ্লব সম্পর্কে আপনার যে ভাবনা সেটা শুনতে চাইছি। বিপ্লব তো এর আগে আরো অনেক হয়েছে, আমেরিকাতে হয়েছে বা ইংল্যান্ডে হয়েছে বা সেই প্রাচীন যুগে গ্রিসে রোমে হয়েছে, বিভিন্ন দাস বিপ্লব হয়েছে। কিন্তু ফরাসি বিপ্লবের আগে যে সমস্যাটা সেটা হচ্ছে তিনটা জাতিতে বিভক্ত ছিল, তিনটা পক্ষে বিভক্ত ছিল ফরাসি সমাজ। একটা হচ্ছে অভিজাত, একটা হচ্ছে যাজক, আর একটা হচ্ছে তৃতীয় পক্ষ বা যাকে বলো থার্ড স্টেট। এই স্টেট কথাটা মেকিয়াভেলি প্রথম ব্যবহার করেছিলেন যতটুকু মনে পড়ছে আমার। তিনটা স্টেট, যাজক, অভিজাত এবং সাধারণ জনগণ। রাজা হচ্ছে সবার উপরে। তো এর মধ্যে যাজক এবং অভিজাত এরা কোনো কর্তব্য দিত না, যুদ্ধে যেত অভিজাতটা কিছু কিছু যারা তরবারির অভিজাত, কিন্তু সাধারণ লোকজন তাদেরকে করও দিতে হতো হাজার রকম, তাদেরকে যুদ্ধ যেতে হতো এবং তাদের কোনো জমির উপর অধিকারও ছিল না। এই যে ব্যাপারটা, এটা কিন্তু যাকে আমরা বলি অ্যানসিয়ান রেজিম বা পুরনো শাসন ব্যবস্থা। আর ফরাসি বিপ্লব হচ্ছে একটা হাইফেন, 10 বছরের হাইফেন, যেটা আমাদের মুজাহিদ সাহেব বলেছেন 1789 থেকে 1799। সেই হাইফেনের পরে যে ফ্রান্স তৈরি হলো বা হাইফেনের সময় যে ফ্রান্স তৈরি হলো সেটা হচ্ছে নুভো রেজিম বা নতুন শাসন ব্যবস্থা। এই নতুন শাসন ব্যবস্থায় তৃতীয় পক্ষ যেটা সাধারণ জনগণ, তাদের হাতে ক্ষমতাটা গেল, তারা অধিকার ফিরে পেল, তাদেরকে সর্বোচ্চ বেতন দেওয়া হলো এবং যাজকদের সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হলো, অভিজাতদের সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হলো। এইটুকু খুব ভালোই চলছিল মনে করুন 1789, 1790, 1791 পর্যন্ত। কিন্তু সমস্যা হলো যে ইউরোপের রাজারা মনে করলেন যে এই ফরাসি বিপ্লব, তথাকথিত রাজাকে বাদ দিয়ে জনগণ ক্ষমতায় থাকা, এটা ইউরোপের বাকি জনসাধারণের জন্য একটা খারাপ উদাহরণ। সুতরাং তারা ফ্রান্সকে আক্রমণ করতে প্রস্তুত হলেন, আক্রমণ করলেন। ফরাসিরা প্রতি আক্রমণ করলো, তারা জিতে গেল। কিন্তু সমস্যা হচ্ছে বিপ্লবীদের নিজেদের মধ্যেই কিছু কোন্দল শুরু হলো, খুন, পাল্টা খুন, কে যে কাকে খুন করে। এবং খুন করার বা আসলে খুন করার নয়, বিপ্লবের আগে অ্যানসিয়ান রেজিমে এক একজনের এক এক শাস্তি ছিল। যদি অভিজাত হয় তাহলে সে চুরি করলে সে শাস্তি হবে, একজন যাজকের সে শাস্তি হবে না, আবার একজন সাধারণ জনগণের সে শাস্তি হবে না। আবার যাজকদের সঙ্গে যুক্ত ছিল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কিন্তু মানে গির্জার অংশ। কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি কোনো অপরাধ করে, সাধারণ আইন তার বিচার করতে পারবে না, তার বিচার করবে শুধু বিশ্ববিদ্যালয় এবং গির্জা। দেখুন এই হচ্ছে অবস্থা। মনে করেন আপনি একটা ঘোড়া চুরি করলেন সেই মার্সেই শহরে, আপনি প্যারিস বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই ঘোড়া চুরি যার হয়েছে সে প্যারিসে এসে মামলা দিতে হবে আপনার নামে, এবং মামলা দিতে হবে আপনারই বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এর বিপক্ষে কিছু করা যাবে না। এটাই হচ্ছে ইয়ে। সুতরাং হচ্ছে কি, যাজকদের কিছু অধিকার ছিল, অভিজাতদের কিছু অধিকার ছিল, অধিকার যাদের একদম ছিল না সেটা হচ্ছে সাধারণ জনগণের। এই ব্যাপারটা বদলে গিয়েছিল ফরাসি বিপ্লবে। কিন্তু খুন, পাল্টা খুন, বিভিন্ন রকম গন্ডগোল সব মিলিয়ে আমরা যখন দেখি, ফরাসি বিপ্লব কিন্তু ফ্রান্সের জন্য একেবারেই ইতিবাচক নয় তৎকালীন ফ্রান্সের জন্য। এবং ফরাসি ভাষা যে ইংরেজের কাছে হেরে গেছে, ফরাসিরা যে ইংরেজদের কাছে হেরে গেছে, এটা শুরু হয়েছে কিন্তু 1400 থেকে অবশ্যই, কিন্তু ফরাসি বিপ্লবের একটা বড় কারণ। কিন্তু সারা পৃথিবীর জন্য কিন্তু ফরাসি বিপ্লবের অনেক ইতিবাচক প্রভাব আছে, সেগুলো আমাদের মুজাহিদ সাহেব বলবেন, আদম সাহেব বলবেন, আমিও একটু বলবো হয়তো। তো এই হচ্ছে বিপ্লবের ইতিহাস। আর কেন লিখেছি সেটা লিখতে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি সেই 1992 সালে, যখন আমি প্যারিসে গেলাম দ্বিতীয়বারের মতো। তখনও বইপত্র কিনেছি, কিন্তু সেই 92 সাল থেকে কখনো আমি বইটা লেখার কথা ভাবিনি। এবং এখানে যখন আমরা অনার্স চালু করলাম, আমাদের এখানে ফরাসি বিপ্লব পড়াতো সলিমুল্লাহ খান। তিনি 2 বার পড়িয়ে একবার বললেন যে আমি আর পড়াবো না এবার। তখন আমার উপরই ভার পড়লো পড়ানোর। পড়াতে গিয়ে দেখলাম যে আমি আসলে তেমন কিছু জানি না। বইটই আছে সত্য, কিন্তু বইগুলো আমার পড়া হয়নি। তো বইগুলো পড়লাম, ছাত্রদেরকে পড়াতে গিয়ে নিজে শিখলাম, এবং শিখতে গিয়ে চিন্তা করলাম যে যদি নিজে লিখে ফেলি, যেরকম ম্যান্ডেলের একটা কথা আছে, ম্যান্ডেলকে কিছু মানে আমাদের সেই বংশগতিবিদ্যার ম্যান্ডেল, যদি কেউ লম্বা চড়া বক্তৃতা দিত, বলতো যে স্যার এটা করেছি ওটা করেছি, ম্যান্ডেল বলতো কি করেছো জানতে চাই না, লিখে নিয়ে আসো। তা আমিও নিজেকে যখনই কিছু বুঝতে চাই আমি সেটাকে লিখতে চেষ্টা করি আমার মতো ভাষাকে, যে আমি সেই বুঝে দেখার ফলশ্রুতি হিসাবে কিন্তু এই বইটা লেখা হয়েছে। এবং আমি মনে করি ছাত্ররা তো পড়বেই, বাকিরাও হতে পড়বে, আমি নিজেও পড়বো অনেকবার। তো এই হচ্ছে এই বই লেখার কারণ। এর পিছনে আছে সলিমুল্লাহ খানের না পড়ানোর ইচ্ছা এবং ছাত্রদের শেখার ইচ্ছা।
ধন্যবাদ আপনাকে। আমরা তো আসলে ফরাসি বিপ্লব নিয়ে আলাপ করছি 232 বছর পরও, এবং এই 2 শতাধিক বছর পরও আপনি এটা নিয়ে বই লিখছেন বাংলা ভাষায়। নিশ্চয়ই এটার কোনো কারণ আছে, না হলে তো আসলে আরো ইতিহাসের বহু ঘটনা ঘটে গেছে যেগুলো মানুষ ভুলে গেছে, এগুলো মনেও রাখেনি। আপনি এবং আপনাদের তিনজনের কথা থেকেই যেটা যদি আমি একটু সারাংশ করে বলি, সেটি হলো যে ফরাসি বিপ্লব ঘটেছিল মন্বন্তর এবং মারি এবং অসন্তোষ এবং সাধারণ মানুষের অনাস্থা, যাজক এবং অভিজাত শ্রেণী এবং যে রাজতন্ত্র তাদের যে নিষ্পেষণ, পীড়ন, করারোপ, এই সমস্ত কিছু মিলিয়েই যে থার্ড এস্টেটের কথা বলা হচ্ছিল, অর্থাৎ সাধারণ মানুষ তারা এক ধরনের ভেতরে ভেতরে ভীষণ ফুঁসে উঠছিল। এবং বিপ্লব তো আসলে ওই কারণেই হয় যে সাধারণ মানুষ যখন অসন্তুষ্ট হয়ে ওঠে এবং ভীষণ রকমের রোষে জেগে ওঠে বা ফুঁসে ওঠে। তো আমি মোহাম্মদ আজম আপনার কাছে আসতে চাই। আমি জানতে চাইবো যে এই ফরাসি বিপ্লবের ঢেউ, যেমনটা বলা হচ্ছিল যে একেবারে সেই 1971 সাল আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত সেটার ঢেউ যেন এসে লেগেছে, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, যে কথাগুলো আমরা বলি, আসলে সমান অধিকারের কথা বলি। তো এই প্রেক্ষাপটে ফরাসি বিপ্লব থেকে এই আমাদের যদি মুক্তিযুদ্ধ পর্যন্ত বলি, তাহলে এইখানে আসলে অনেক মনীষী, দার্শনিক, চিন্তাবিদ এবং সাধারণ মানুষও এই বিপ্লবটিকে নানাভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বা দেখার চেষ্টা করেছেন। আপনি যদি সেই আলোকে আমাদের সামনে ফরাসি বিপ্লব নিয়ে কিছু বক্তব্য রাখেন। আচ্ছা, ফরাসি বিপ্লবের ব্যাপারটা অন্য সমস্ত ঘটনার মতোই কিছু মিথিফাইড যেটাকে বলে, সেটা তো হয়েছে। একটা কথা খেয়াল রাখতে হবে যে কোনো ঘটনা বড় হয় আসলে যদি সেটা মিথ হয়ে ওঠে, সেটা মিথ হওয়ার নানান ধরনের আয়োজন যদি হয়, মানুষ যদি বিচিত্র ভাবে সেটা উৎপাদন করে, তাহলে সেই ঘটনা আসলে বড় হয়। ফরাসি বিপ্লব বড় ঘটনা তো ছিল নিশ্চয়ই, কিন্তু আমি বলবো যে এটা শুধু ফ্রান্সের ঘটনা নয়, এটা আসলে একটা ইউরোপীয় ঘটনা, এবং ইউরোপীয়রা সামগ্রিকভাবে এটাকে ইউরোপীয় ঘটনা হিসেবেই নির্মাণ করেছিল। একটা উদাহরণ দিই অন্য আলাপের আগে। ধরা যাক আমাদের যারা যেমন হেগেলের মতো যারা পৃথিবীর ইতিহাস লিখেছে, ওদের কাছে কিন্তু ফরাসি বিপ্লব একটা বড় ঘটনা ছিল। হেগেল ব্যাপারটা খানিকটা নিন্দাও করেছেন, সেটার সঙ্গে প্রুশিয়ার সঙ্গে ফ্রান্সের যে সম্পর্ক, ওই সময়ের সম্পর্ক, হেগেল ঠিক ওই সময়ের লোক, সেটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু এটা তিনি না বলে পারেননি, বা এই সংক্রান্ত অন্য যারা আলাপ করেছেন, আমাদের সামগ্রিক মননের বিশ্ব ইতিহাস যারা লিখেছেন, তারা এই আলাপটা না করে পারেননি যে ফরাসি বিপ্লবের মধ্যে এটার একটা চূড়ান্ত অভিব্যক্তি ঘটেছে। ওই যে চূড়ান্ত অভিব্যক্তিটা, এটাকে শুধু ফরাসি ব্যাপার হিসাবে ভাবলে খানিকটা ভুল হবে। এটা কনস্ট্রাকশনের মধ্য দিয়ে আসলে একটা ইউরোপীয় ব্যাপারে পরিণত হয়েছে। আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে আমাদেরকে পুরো ইউনিভার্সাল হিসেবে ভাবার আগে এটাকে বিশেষভাবে ফরাসি দেশের ঘটনা হিসাবে দেখা জরুরি প্রথমে এবং প্রধানভাবে। আমি সেভাবেই দেখতে আগ্রহী যে কোনো ব্যাপারকে, এবং ফরাসি বিপ্লবকেও বলে। কিন্তু এটার ইউরোপীয় একটা ব্যাপার ছিল, কারণ ইউরোপ এটার এই খোঁজ পশ্চিম ইউরোপ কিংবা আজকাল অবশ্য আরেকটু ভালোভাবে ওয়েস্ট ইউরোপ যেটা বলা হয়, সেটা মিলিয়ে একটা আলাদা এন্টিটি ছিল। এবং ওই এন্টিটির রেনেসা পরবর্তী কালের যে বিকাশ, তার একটা সাধারণ সাম্য ছিল, ঐতিহাসিক বাস্তবতার মধ্যে নানান ধরনের সমতা ছিল। তো এই যে আমাদের ইউরোপীয়রা যারা আমাদেরকে আসলে সবকিছু শিখিয়েছে অথবা শিখানোর ক্ষেত্রে এক ধরনের কর্তৃত্বপূর্ণ জায়গায় আছে, তারা কিন্তু বিপ্লব কথাটা প্রধানত ফরাসি বিপ্লব থেকেই শিখেছে। কম্পেয়ারিং আদার রেভলিউশন, ধরা যাক মিশেল ফুকো আরেক ফরাসি, তিনি যখন ইরানের বিপ্লব নিয়ে আলাপ করছেন, তখন তিনি কিছুটা পাজার্ড ছিলেন, যেটাকে তিনি রেভলিউশন আদৌ বলবেন কিনা। তিনি এমনকি রুশ বিপ্লব, যেটা পরিকল্পিত বিপ্লব হিসেবে হয়তো ফরাসি বিপ্লবের চেয়েও আমরা কোনো কোনো ক্ষেত্রে এটাকে এগিয়ে রাখবো, কিন্তু ওই রুশ বিপ্লব সম্পর্কেও ইউরোপীয় লিটারেচারে নানান ধরনের সংশয় আছে, এবং সেটার কারণ বোঝা আমাদের পক্ষে খুব জটিল নয়। কিন্তু ফরাসি বিপ্লবের সঙ্গে আসলে ইউরোপিয়ান নেস, যেটা ইউরোপীয় ব্যাপার সেবার, সেটা নানান ধরনের সাম্য, সমঝোতা, ঐতিহাসিক বাস্তবতাগত মিল, এই ব্যাপারগুলো আছে। ফলে ইউরোপীয়রা, সে হেগেল হোক কিংবা তার অনুসারে পরবর্তীকালে, আমি একজনের কথা বিশেষভাবে বলতে পারি, বড় তাত্ত্বিক এবং সাহিত্যিক মরিস ব্লাসো,
এরা যখন বিপ্লবকে তত্ত্বায়ন করেছেন তখন তারা ফরাসি বিপ্লবকেই নিঃসন্দেহে মাথায় রেখেছেন, এবং তারা ওই যে রেইন অফ টেরর কিংবা আমরা যদি শ্বেত সন্ত্রাস ইত্যাদিও বলি, লাল সন্ত্রাস ইত্যাদিও বলি, এই ব্যাপারগুলোকে তত্ত্বায়ন করেছেন, এবং তত্ত্বায়ন করে এই ব্যাপারগুলোর মধ্যে সম্ভাব্য সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি সন্ত্রাসকে দেখি, মৃত্যুকে দেখি, ওকে মারছে, যেটা আমাদের অন্য আলোচকরা বললেন এবং আপনিও বললেন বেজান, তো সেটাতে যদি দেখি ওরা কিন্তু এই পুরো ব্যাপারটাকে এমন ভাবে তত্ত্বায়ন করছেন যে রেগুলেশনের মধ্যে এই ব্যাপারগুলো ঘটবে, এবং সেটা ঘটবে কারণ এই সময় মানুষের জীবন এবং মৃত্যুর যে ফারাক, এই ফারাকটা আসলে মুলতুবি হয়ে যায়। মানুষের যে সেলফ এর বোধ, এটা মুলতুবি হয়ে যায়। যেমন ব্লাশো লিখছেন যে, হেগেলের অনুসরণে ব্লাশো লিখছেন যে এই সময় মানুষের মাথার মূল্য একটা বাঁধাকপির মানে যে অংশটা আমরা কেটে ফেলে দিই সেটার চেয়ে বেশি ছিল না। কারণ কি? কারণ হচ্ছে সেলফের যে ধারণা, সম্পত্তির যে ধারণা, একটা বিশেষ আইনের মধ্যে তার এন্টিটির যে ধারণা, ওগুলো মুলতুবি হয়ে গেছে। ফলে মৃত্যুর ব্যাপারটা সাধারণ সময় আমরা মৃত্যুকে যেভাবে দেখি সেইভাবে আর দেখার প্রয়োজন হচ্ছিল না। ফলে ইউরোপীয় এন্টার হিস্ট্রির মধ্যে, সেটা ফিলোসফির মধ্যে, মৃত্যুর থিওরির মধ্যে, গুরুত্বপূর্ণ উপন্যাসের মধ্যে, গুরুত্বপূর্ণ পেইন্টিংস এর মধ্যে, আমি সিনেমার মুখোমুখি হয় নাই, আগেই বলেছি, ফলে আমি সিনেমা সম্পর্কে বলতে পারবো না, কিন্তু পেইন্টিংসে এটা খুব এক্সট্রিমলি ভূমিকা রেখেছে, উপন্যাসে ভূমিকা রেখেছে এবং কবিতায় ভূমিকা রেখেছে। কবিতার তত্ত্বায়নে এই বিপ্লব এবং ফরাসি বিপ্লব খুব বড় ভূমিকা রেখেছে। কিন্তু যে কথাটি আমি বলছিলাম যে আমি এটাকে বিশেষভাবে ইউরোপীয় কনস্ট্রাকশন হিসেবে দেখতে চাই, সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমার বিবেচনায়। তার কারণ হলো আমরা সবাই জানি যে ফরাসি বিপ্লবের একটা দার্শনিক পটভূমি আছে আমাদের বর্ণনাগুলোতে। এমনকি আমি শিশিরদার বইটাও পড়লাম, আমার কাছে আগে পাণ্ডুলিপি আকারে ছিল, সেখানেও সেটা অত্যন্ত সুলিখিত। সেটা বাংলাদেশের প্রেক্ষাপট এবং বাস্তব জ্ঞানের নানান প্রেক্ষাপট খুব মজার ভঙ্গিতে তিনি লিখেছেন, বৈঠকি ভঙ্গিতে। সেই বই সহ এমনকি অন্য যে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি আছে বা গুরুত্বপূর্ণ ইতিহাস বই আছে, তার অনেকগুলোতে একটা ব্যাপারকে খুব প্রায়োরিটাইজ করা হয়, সেটা হলো ব্যক্তি, রাজা, রানী, প্রধান ঘটনা, যে ব্যক্তিরা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এদেরকে খুব বিশেষভাবে দেখা। কিন্তু আমি মনে করি এই দৃষ্টিভঙ্গিটাকে আমরা একটু পাল্টেও দিতে পারি, আসলে অনেকে পাল্টে দিয়েছেন। সেই পাল্টানো হলো এই যে মানুষের জীবন যাপনের কোন বৈশিষ্ট্যগত কারণে এটা সম্ভবপর হয়েছে। ফরাসিরা তো আসলে প্রস্তুত ছিল, যখন তারা মারছে, খুন করছে, যখন তারা বিপ্লবের আগুন জ্বালিয়ে দিচ্ছে। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে ওই সময় প্রথম বিপ্লবের পরে সংবাদপত্রের একটা খুবই জোরালো বিকাশ ঘটেছিল, এবং সংবাদপত্রে সংবাদ ছেপে সম্পাদনা করে প্রচার করে অনেকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই তৎপরতা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে এই সংবাদপত্রের কনজিউমার ছিল এবং এই সংবাদপত্রের প্রডিউসার ছিল, তার ভাবনাগত কিংবা দার্শনিক নানান ধরনের ব্যাপার উপস্থাপনের একটা বাস্তবতা ছিল, এবং আমজনতার মধ্যে সেটাকে আমরা বুর্জোয়া নামে চিহ্নিত করতে পারি, একটু সচ্ছল নামে চিহ্নিত করতে পারি, আরো সাধারণ মানুষ যারা জনগোষ্ঠীর ৯৭% ছিল তাদের মধ্যেও ওই সচেতনতা কিন্তু আসলে ছিল। যেমন ধরা যাক ওই যে রাজাকে ভার্সাই থেকে নিয়ে আসার জন্য যে মহিলারা গিয়েছিলেন, তাদের কথা ভাবি যদি আমরা, যে তারা কারা ছিলেন এবং কি ধরনের একটা কনসাসনেসের মধ্য থেকে এই ধরনের একটা ব্যাপারটা এমন নয় যে কোনো একটা দল পরিকল্পনা করে কোনো একটা বিশেষভাবে কোনো একটা রাজনৈতিক ম্যানিফেস্টো দিয়ে এই ধরনের একটা কর্মসূচি করেছে, সেটা কিন্তু নয়। ফরাসি বিপ্লবের এটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এই ধরনের ঘটনা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে ঘটেই নাই। আমি হয়তো পরের সময় পেলে এটা বলতে পারি। তো কথাটা হলো এই যে আসলে ফরাসি জনগণের মধ্যে তার শিক্ষা, তার দার্শনিকতা মিলে একটা প্রস্তুতি ছিল। ঠিক যেমন কয়েক বছরের ফসল না হওয়া, তারপরে দুর্ভিক্ষাবস্থা, খাদ্যাভাব এবং তার পাশের যে রাজনীতি এবং এমনকি ওভারসিজ যে রাজনীতি, সেটা ইউরোপীয় রাজনীতির একদম সেন্ট্রাল ক্যারেক্টার, এটা মনে রাখতে হবে। ফরাসি বিপ্লব সম্পর্কে আলাপ করতে গেলে আমি দেখেছি ১.৫-২ ঘন্টার ডকুমেন্টারি করেছে, কিন্তু একবারও কলোনির কথা তুলে নেই। এটাও কিন্তু একটা হাস্যকর আলোচনা। এন্টায়ার ইউরোপীয় রাজনীতির কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার তখন কিন্তু কলোনি, এবং ওদের ইন্টারনাল নানান ধরনের পলিটিক্স এবং রাষ্ট্রের যে সম্পর্ক, এই ব্যাপারগুলো কিন্তু বাইরের কলোনির যে বাস্তবতা সেটা দিয়ে সবটা না হোক অনেকাংশে কিন্তু নির্ধারিত হয়েছে। যেমন আমরা জানি যে ফরাসি বিপ্লবের একেবারে ইমিডিয়েট কজ হিসাবে ফরাসি রাজকোষ শূন্য হওয়ার যে ঘটনা,
সেটাও কিন্তু আসলে ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক, ইংল্যান্ডের সঙ্গে বিরোধ এবং যুদ্ধ এটার সঙ্গে যুক্ত, এবং সেটাও কিন্তু আসলে ওভারসিজ একটা কলোনি। আমেরিকা নিয়ে যে নানান ধরনের কূটনৈতিক এবং যুদ্ধগত সম্পর্ক সেটা দ্বারা প্রভাবিত হয়েছিল। তাহলে ফরাসি দেশের এই বাস্তবতাগুলো ছিল, এবং কমপক্ষে ওই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, কলোনিগত সম্পর্ক এবং যে কোনো ধরনের বিবরণ পড়লেই আপনি দেখবেন যেখানে বলা হয়েছে যে ইট ওয়াজ দি এজ অফ এনলাইটেনমেন্ট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই এনলাইটেনমেন্ট ফিলোসফারদের বড় অংশ কিন্তু যদিও আমরা রুশ বিপ্লবের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র দেখব, রুশো, ভলতেয়ার, মন্তেস্কো, এরা আছেনি, কিন্তু খেয়াল রাখতে হবে যে ইউরোপীয় এনলাইটেনমেন্টের প্রধান চরিত্রগুলো কিন্তু রুশ না, এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু জার্মান, এদের মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে ইংল্যান্ডের মানুষরা আছেন। তার মানে হলো একটা সর্ব ইউরোপীয় একটা প্রেক্ষাপটের মধ্যে মানুষের ওই চেতনা, ওই ধারণাগুলো আসলে তৈরি হয়েছিল, যার মধ্যে এই কথা বলা সম্ভব হবে যে এই রাষ্ট্রের মালিক আসলে রাজা নন, এই রাষ্ট্রের মালিক মানুষ। ওই ব্যাপারটা ঘটনার মধ্য দিয়ে মূর্ত হয়েছে বটে, কিন্তু তার আগে যে 200 বছরের মানুষের যে বুদ্ধিভিত্তিক চর্চা, সেই চর্চাটা এখানে মুখ্য ভূমিকা পালন করেছে, এটা বললে আসলে অন্যায় হবে না। এবং সেদিক থেকেও এটা আসলে একটা ইউরোপীয় ঘটনা। এবং আমি শেষ করব এই বলে যে আসলে ইউরোপীয় সমস্ত দেশের বড় দার্শনিকরা, ঐতিহাসিকরা, সাহিত্যিকরা, শিল্পীরা এই ফরাসি বিপ্লবকে আসলে একটা ইউরোপীয় ঘটনা হিসাবে, যেটা ইউরোপ তো নিজেদেরকে পৃথিবী মনে করে, ফলে ওয়ার্ল্ড হিস্ট্রিক্যাল, ওই ওয়ার্ল্ড হিস্ট্রিক্যাল হিসেবে কিন্তু আসলে উপস্থাপন করেছেন। আমি এটাকে ওই ইউরোপীয় বাস্তবতার প্রেক্ষাপটে না দেখার কোনো কারণ দেখছি না। বিদায়। ধন্যবাদ। তা তো মানে এটা বলার অপেক্ষা রাখে না যে ফরাসি বিপ্লব ইউরোপীয় ঘটনা, এবং সেটার সাথে আপনি যেমনটি বলছিলেন যে 1688 সালের যে ইংলিশ রেভলিউশন বা 1776 সালের যে আমেরিকান রেভলিউশন, সেগুলোর একটা প্রভাব ছিল, এবং অন্যান্য রাজনৈতিক, ভূ রাজনৈতিক, এবং আপনি যে বলছিলেন যে উপনিবেশ, এইগুলো দ্বারাও প্রভাবিত ছিল। কিন্তু এই যে জুলাই মাস, এই জুলাই মাসের ঘটনা, আজকে আমরা জানি যে বাস্তিল দুর্গের যে পতন ঘটেছে, এবং এই বাস্তিল দুর্গের কিন্তু ব্যাখ্যা পাওয়া যায় চার্লস ডিকেন্সের লেখায়, এবং সেখানে এই ভয়াবহ সেই ব্যাখ্যা আর কি, যে এটা নিয়ে একটা মিথও আছে, মানে বাস্তিল দুর্গ নিয়ে, যে এত মানে কঠোর কঠিন কারাগার। তো যাই হোক, যে সময় এই বিপ্লব চলছিল, রেভলিউশনটা শুরু হয়েছে, সেই সময় কিন্তু আসলে বাস্তিল দুর্গে সেরকম অর্থে কারাবন্দীও ছিলেন না। তো সব মিলিয়ে ফরাসি বিপ্লবের এই যে এই যদি জুলাই মাসটাকেও ধরি, এইখানেই কিন্তু যে তেরঙা পতাকা ফ্রান্স দেশের বা ফরাসি দেশের, সেটা কিন্তু রাজাকে গ্রহণ করতে হয়েছিল। এমন একটি এবং উথাল পাথাল সময়ের মধ্য দিয়ে আসলে ফরাসি দেশের মানুষ সেই সময়টা গিয়েছে। এবং আমরা জানি যে একটু আঁচ আসছিল, এই কথার প্রেক্ষিতে কথা আসছিল যে রেভলিউশন তো হয়ে গেল, বিপ্লব হয়ে গেল, এরপর আসলে এর ভেতরের যে এই যে জ্যাকোবিন বা এনরেজ, জিরোন্দিন, এদের নানা ধরনের যে বিভক্তি, এবং যে বিপ্লবী কমিটি, সেই কমিটির মধ্যে কারা বসছেন, তো কারা চলে যাচ্ছেন, কারা আবার গিলোটিনে যে সংযোগ বিপ্লবের সাথে, এটা যেন একেবারে অবিচ্ছেদ্য 10 বছরে, 89 থেকে 99। অনেক সময় বলা হয় যে ফরাসি বিপ্লব মানেই বোধহয় গিলোটিনের বিপ্লব, মানে এত রক্ত ঝরেছে। এবং আরো যেটা পরিতাপের বিষয়, সেটা হচ্ছে যে সেখানে যখন 15-16 জন, 20 জন, 70 জন করে মানুষ গলা কাটা হচ্ছিল, পাশে বসে লোকজন দেখতো, ফরাসি দেশের মানুষ, এবং তারা সেখানে মদ বিক্রি হতো, তারা খাওয়া দাওয়া চালাতো সেইখানটায়, মানে একটা উৎসবের ব্যাপারে পরিণত হয়েছিল। এরপর তারা হয়তোবা বুঝতে শুরু করলো যে না, আসলে এইভাবে রক্তপাত হয়তোবা ঠিক নয়। তা আমি এই মুহূর্তে, এই পর্যায়ে আমি মুজাহিদুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে ফরাসি বিপ্লবের নিশ্চয়ই তার প্রগতির দিক রয়েছে, তার বুর্জোয়া বিপ্লবের মধ্য দিয়ে জাতীয়তাবাদের উন্মেষের দিকটি রয়েছে, কিন্তু এই যে একটা ভীষণ অন্ধকার জায়গা ইউরোপের মানুষ, যদি বিশেষ করে বলি ফ্রান্সের মানুষ, তাদের পার করতে হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু তাদের উত্তরণ ঘটেছে। তাদের মানে অনেক জায়গায় কিন্তু আমরা দেখবো যে এখন আসলে মৃত্যুদণ্ডই নেই। তো এই যে এই উত্তরণের বিষয়টি, এবং তাদের ওই যে একটা বিভৎস ইতিহাসের ভেতর দিয়ে আসতে হয়েছে, এই উত্তরণের জায়গাটি আমি আপনার কাছে জানতে চাইছি। ধন্যবাদ।
ধন্যবাদ। আসলে যে প্রসঙ্গটা এসছে যে ফরাসি বিপ্লবের সময় একেবারে অন্ধকার সময়, আমরা যেটা বলছি ইনএসেন্স একেবারেই অন্ধকার সময়। কেননা যে আপনি একটু আগে বললেন যে গিলোটিনের কথা, যে রক্ত পিপাসু মানুষরা তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে মানুষকে গিলোটিন দেওয়া হচ্ছে, এটা একটা উৎসবের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং একই সঙ্গে যারা আন্দোলন করতেছে রাজার বিরুদ্ধে, কয়েকদিনের মধ্যে তাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, একে অপরকে হত্যা করতেছে। এই যে হত্যা, মানে পারস্পরিক শত্রুতা, একে অপরের বিরুদ্ধে অবস্থান, এগুলো খুব কমন। এছাড়াও আরো অনেকগুলো ডার্ক সাইড ছিল। আমরা যেভাবে বিপ্লব গুলোকে দেখি, যে বিপ্লব মনে হয় সবকিছু একেবারে খুব সুন্দর করে দিবে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো যে অন্যরকম একটা পৃথিবী। আসলে ব্যাপারটা সেরকম মোটেই ছিল না। বিপ্লবের আমি একটা বলি, যেমন ধরুন যে ডার্ক সাইড হিসেবে আমি দেখবো যে একদিকে এরা বলতেছে লিবার্টির কথা, একদিকে পুরো রাজনীতিটা শেখ হচ্ছে যে স্বাধীনতা, অর্থাৎ মৈত্রী, সাম্য ইত্যাদি ভ্রাতৃত্বের কথা বলতেছে। অন্যদিকে আবার দেখবো যে সেখানে কিন্তু যে উপনিবেশগুলো, তাদের ওই সময়ে তাদের যে উপনিবেশগুলো ছিল, সেই উপনিবেশগুলোর মধ্যে এক ধরনের দাসতন্ত্র আছে। যেমন হচ্ছে ল্যাটিন আমেরিকায় তখন যে ফ্রেঞ্চ কলোনিগুলো ছিল, সেই কলোনিগুলো, বিশেষ করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের যে কলোনিগুলো, সেই কলোনিগুলোর সঙ্গে ফরাসি দেশের তখন সম্পর্কটা হচ্ছে এরকম যে ফ্রান্সের যে চিনির ব্যবসাটা, সেটা পুরোপুরিটা হচ্ছে নির্ভরশীল ছিল হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের যে উপনিবেশগুলো ছিল সেগুলোর উপরে। এখন ফরাসি বিপ্লবের সময় এরা ঘোষণা করতেছে দি ডিক্লারেশন অফ দি রাইটস অফ মেন অ্যান্ড সিটিজেন্স। ভেতরে সবাইকে নাগরিক হিসেবে ঘোষণা করতেছে, নারীরা পুরুষকে, পুরুষরা নারীকে। ভেতরে দারুণ ভাবে এক ধরনের আমরা দেখবো যে চিন্তা চেতনায় এক ধরনের বিপ্লব ঘটে যাচ্ছে, বিপ্লবের বহিঃপ্রকাশ ঘটতেছে, সরকারের মধ্যে পরিবর্তন আসতেছে। মানুষ হত্যা করতেছে, কারণটা হচ্ছে সেই হত্যা করার পেছনে কারণ হচ্ছে যে তারা আরো বেশি রকমের রেভলিউশনারি হওয়ার চেষ্টা করতেছে, যে কাউকে কোনো অসৎ উদ্দেশ্যে যারা আছে কাউকে টিকতে দেওয়া যাবে না। কিন্তু ওই যে আমি বললাম যে উপনিবেশের ক্ষেত্রে গিয়ে দেখবো যে তারা কিন্তু সেখানে কোনো ছাড় দিচ্ছে না। তারা যেটা করতেছে সেটা হলো যে স্লেভ যেখানে আছে সেটা থাকবে, উপনিবেশ যেটা আছে সেখানে থাকবে, সে অঞ্চলের মানুষের কোনো অধিকার থাকবে না। যেমন হাইতিয়ান রেভলিউশন বলে একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে হাইতিতে ওই সময় ফরাসিদের বিপ্লবের আলোকে তারাও স্বাধীনতা চাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে সেটাকে খুবই নিষ্ঠুরভাবে হাইতির বিদ্রোহটাকে এই তখনকার ফরাসি সরকার খুবই নিষ্ঠুরভাবে সেটাকে দমন করছে এবং কয়েক হাজার মানুষকে সেখানে হত্যা করেছে। ফলে এই যে হত্যাযজ্ঞ, এটা আসলে কন্টিনিউ ছিল। এবং ইনিশিয়ালি বিপ্লবের শুরুর দিকে আমরা বিপ্লবের যা কিছু দেখি, যে অর্থাৎ যে আদর্শের যে কথাগুলো, সেগুলো কেবলমাত্র ফরাসি দেশের ভেতরেই প্রতিষ্ঠিত ছিল। আরেকটা ব্যাপার কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমরা যদিও ফরাসি বিপ্লবের কারণগুলোকে নিয়ে সবসময় মনে করি যে কি বলে এটাকে, যে অর্থনৈতিক সংকট, খাদ্য সংকট ইত্যাদি ইত্যাদি নানান কারণগুলো ইমিডিয়েটলি ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেছে, অবশ্যই করেছে। কিন্তু একটা জিনিস সবার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এরকম সংকট মানব ইতিহাসে সবসময় ছিল। তাহলে হঠাৎ করে এই ফ্রান্সে কেন এই সময় এই রেভলিউশন হতে যাবে? ফ্রান্সে এই সময় রেভলিউশনের পিছনে দুইটা খুবই গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে যে মার্কসিস্ট যে হিস্টোরিয়ান কার্ল মার্কস নিজেও যেটাকে এই বিপ্লবটাকে দেখছেন, সেটা হচ্ছে যে বুর্জোয়া, মানে ক্লাস কনফ্লিক্ট, বুর্জোয়াদের সঙ্গে যে অভিজাত শ্রেণী ছিল তাদের যে কনফ্লিক্টটা, সেই কনফ্লিক্ট হচ্ছে বিপ্লবের মূল কারণ। সোশ্যোলজিস্টরাও ব্যাপারটাকে সেভাবে ব্যাখ্যা করছেন। ইতিহাসবিদরা ঘটনা পরম্পরা অনেক বেশি বিশ্লেষণ করেন, ভেতরে রাজা কি করতেছেন, তার স্বৈরাচারী আচরণ কি ছিল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে দেখাচ্ছেন। কিন্তু আমি বলতেছি যে একটা বড় ব্যাখ্যা আছে, এবং এটা ইতিহাসে যদি আমরা ফরাসি বিপ্লবের ইতিহাসটা দীর্ঘ সময় দেখি, তাহলে সেখানে দেখবো যে ফ্রান্সে বিপ্লবের আগে মানে 10 বছরের মধ্যে 50,000-এরও বেশি নতুন করে মানুষ যারা কিনা অভিজাত হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, বিপুল সংখ্যক মানুষ হচ্ছে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, বিপুল সংখ্যক মানুষ হচ্ছে নতুন করে শ্রেণী অতিক্রম করতেছেন। ফলে এই যে মানুষগুলো যারা শ্রেণী অতিক্রম করছেন, বিপ্লবে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা প্রত্যেকে কিন্তু, যেমন রোবেসপিয়ার, এখন তিনি হচ্ছেন যে একজন লয়ার, খুবই সম্ভ্রান্ত ঘরের লয়ার একজন ছিলেন, তার বাবাও লয়ার ছিলেন, তার নানাও লয়ার ছিলেন। এখন এই মানুষরা এরা কিন্তু নিজেদের যে, এখন তারা আসলে কি অভিজাতদের সঙ্গে এক ধরনের কনফ্লিক্টে যাচ্ছে। অর্থাৎ এই যে বিপ্লবের মধ্যে নিজের ইন্টারেস্টটাকে কিন্তু কেউ, মানে আমি অস্বীকার করতে পারবো না যে তারা আসলে নিজের ইন্টারেস্টকে দেখতেছে না, শুধুমাত্র ইউনিভার্সাল রাইটস ইত্যাদি ইত্যাদি, হিউম্যান ডিক্লারেশন, মানে রাইটস অফ ম্যান এন্ড সিটিজেন ইত্যাদি যে শুধুমাত্র এটাকে প্রমোট করছে সেটা না। বিপ্লবের পেছনে ব্যক্তিগত উদ্দেশ্য ছিল, এবং ব্যক্তিগত উদ্দেশ্যের পেছনে গিয়ে আবার ওই যে আমাদের আজম ভাই একটু যে আলোচনা করলেন, যে সেই বিপ্লবকে মানে চেতনাটা তৈরি হয়েছে হলো যে বুদ্ধিজীবী যারা ছিলেন, ভলতেয়ার ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত মন্টেস্কু, তাদের যে চেতনাটা ছিল সেটা বিপ্লবটাকে ত্বরান্বিত করতে সহায়তা করছে। আর একই সঙ্গে যে ক্রাইসিস গুলো ছিল,
যে মানুষের খাদ্য সংকট, খাদ্য মূল্য 50% খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি বেড়ে গেছে, উৎপাদন বন্ধ হয়ে গেছে, মানুষের মধ্যে যে সমস্যা হচ্ছে, তাদেরকে এই সুযোগে কাজে লাগানো যাচ্ছে। ফলে বিপ্লবের মধ্যে সবসময় যেটা হয় যে শ্রেণীর একটা ইন্টারেস্ট কিন্তু সেখানেও ছিল, এটা অস্বীকার করা যাবে না। শ্রেণী কনফ্লিক্টটাকে, ক্লাস মানে স্ট্রাগলটাকে কোনো মতেই অস্বীকার করা যাবে না, সেটা ছিল। এবং তারা তাদের নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা, প্রত্যেকটা গ্রুপই তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছেন। ইনফ্যাক্ট এই ফরাসি বিপ্লব হচ্ছে যে ইউরোপের যে পরিবর্তনের যে ধারা, সিরিজ অফ রেভলিউশন, তার মধ্যে একটা, অনেকগুলো বিপ্লবের মধ্যে একটা, অবশ্যই তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী রেভলিউশন, নিঃসন্দেহে। যত রেভলিউশন করছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী রেভলিউশন। এর মধ্যে যেমন এর মধ্য দিয়ে যেমন বিশ্ব ব্যবস্থা, মানে বিশেষ করে আধুনিক ইউরোপের যে চিন্তা চেতনা, এই যে আমরা হিউম্যান রাইটস বলি, নাগরিকত্ব বলি, ইত্যাদি ইত্যাদি সবকিছু প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই সময়ের পরিস্থিতিতে আমি বলবোই যে এর অনেকগুলো অন্ধকার দিকও ছিল। তবে সেটাকে অবশ্যই আমাদেরকে আবার সময়ের বিবেচনায় দেখতে হবে, কারণ আমরা সবাই জানি যে অ্যারিস্টটল দাসতন্ত্রকে সমর্থন করতেন, কারণ তার সময়ে তিনি ওর বাইরে যেতে পারেন না। ফলে ফরাসি বিপ্লবের সময়ও ফরাসিরা যে চেতনাকে ধারণ করতেছেন, লালন করতেছেন, যে জন্য তারা সংগ্রাম করতেছেন, সেই সংগ্রামের মধ্যেও তাদের কিছু সীমাবদ্ধতা অবশ্যই ছিল। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা তো মানে যেটা নিয়ে বলছিলাম যে অন্ধকার দিক এবং আলোকময় দিক, আমরা জানি যে মারি গুজের কথা, একজন নারী যিনি আসলে নারীদের জন্য ভোটাধিকার চেয়েছিলেন সে সময়, তাকেও কিন্তু গিলোটিনে মাথা হারাতে হয়েছিল। মানে এই ধরনের ঘটনা সে সময় খুব একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল। এবং এই ফরাসি বিপ্লব হওয়ার পেছনের আরেকটি কারণ যদি বলি, যে মাত্র 1.5% হাতে সমস্ত রকম ক্ষমতা, সমাজের সকল ক্ষমতা কুক্ষিগত করে ফেলার এই যে ঘটনা ঘটেছিল, সেগুলো অনেক বেশি আসলে ত্বরান্বিত করেছিল। আমি শিশির ভট্টাচার্যের কাছে আসতে চাইবো, যে রবস্পিয়ারের কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। রবস্পিয়ার কিন্তু একটা অনেকটা আমি বলবো যে মুঘল সম্রাট আকবরের মতো একটা সমন্বিত ধর্ম, অর্থাৎ নাগরিক ধর্ম তৈরি করার প্রয়াস পেয়েছিলেন। এই বিষয়টি নিয়ে যদি আপনি বলতেন। আমি জানি না, আপনার বই আমার হাতে এসেছে, ফরাসি বিপ্লব, এই বইটি, ঘটনাক্রম পশ্চাৎপট। তো আমি জানি না এই বইটাতে আছে কিনা, তো যদি থাকে তাহলে তো দর্শক পাঠক পড়ে নিতে পারবো, কিন্তু তারপর আপনার কাছে জানতে চাইছি যে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, নাগরিক ধর্ম প্রচলন করার বিষয়। বিপ্লবে এমন কিছু হয়নি, যা কিছু হয়েছে তার সবকিছু এই বইতে আছে। আমি বলছি না যা নাই ভারতে তা নাই ভারতে, বলছি মোটামুটি সবকিছুই দেওয়া হয়েছে আর কি। তো ওইটা আমরা পরে বলছি একটু। বিপ্লবীরা তো প্রথমে বিপ্লব করে সব মানবাধিকার, এই মানবাধিকারের ব্যাপারটা আমি খেয়াল করছি, শুধু ফরাসি নাগরিকের অধিকার না, মানুষ মাত্রই স্বাধীন, হ্যাঁ, জন্ম থেকেই স্বাধীন। এই যে ফরাসি বিপ্লবের আগের যে দার্শনিক, এই যে আমাদের রুসো বা কোমোদক্সে বা মন্তেস্কিউ, এদের লেখার যে প্রভাব, এবং বিশ্বকোষ ছাপা হচ্ছিল আগে ভলিউম, সেই বিশ্বকোষ পড়ারও কিন্তু একটা প্রভাব আছে, যে মানুষ সব জ্ঞান দেখাচ্ছে যে 15, 16, 20 ভলিউমের মধ্যে সমস্ত জ্ঞান পাওয়া যায়। এই পরে নিজেকে জ্ঞানী মনে করা এবং সারা দুনিয়ার সঙ্গে নিজেকে তুলনা করা, এগুলো কিন্তু বিপ্লবের একটা কারণ। তো বিপ্লবীরা তো বিপ্লব করে ফেললেন, পরে করলেন কি, যে বিপ্লবের যে প্রথম সংবিধান, সেটাকে তারা নিজেরাই বাতিল করে দিলেন, যে না, আপাতত যুদ্ধ চলছে, এটা আমরা অনুসরণ করব না, আপাতত একটা আপৎকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার চলবে। এবং তারা নিজেরাই বিচার করতে শুরু করলেন একে অপরের। রোবেসপিয়ারের কথা যদি আমরা বলি, এই লোক খুবই দেশপ্রেমিক, দেশকে খুবই ভালোবাসে। আমার বেশিরভাগ সময় জিয়া রহমানের সঙ্গে তুলনা করতে ইচ্ছা করে। খুবই সৎ উনি, কোনো সমস্যা নাই, কিন্তু উনি মনে করেন যে ওনার চেয়ে বেশি কেউ বোঝে না, এবং উনি ছাড়া যারা ওনার বিরোধিতা করে তারা সবাই হচ্ছে দেশ বিরোধী, সুতরাং তাদের সবাইকে হত্যা করতে হবে। এই যে একটা মানসিকতা রোবেসপিয়ারের, এইটা উনি 2-3 বছর চালিয়েছেন। এবং নিজের যে বন্ধু দত, অনেক বন্ধু, একদম কাছের বন্ধু, যাদেরকে উনি গ্রাম থেকে ডেকে এনেছেন যে আয় আমরা বিপ্লব করি, আমরা এখানে প্যারিসে আসি, যাদেরকে নিজে ডেকে এনেছেন তাদেরকেই গিলোটিনে হত্যা করেছেন। আর একটা কথা বলছি আমি, বইটা লেখার একটা কারণ হচ্ছে যে, যেটা আজম বলেছেন, যে প্রত্যেক বিপ্লব বা প্রত্যেক ঘটনা একটু মিথিফাই হয়ে যায়, একটা মিথে পরিণত হয়। আমি চেয়েছি মিথ থেকে মিথটা, মানে ফরাসি বিপ্লব মাইনাস মিথ, তারপর কি আছে এটা করতে চেষ্টা করেছি, যে মিথটা যাতে বাদ দেওয়া যায়, ঘটনাটা কি। হ্যাঁ, তারপরে যে ধর্মের কথা আপনি বললেন, রোবেসপিয়ার কিন্তু এক ঈশ্বরে বিশ্বাস, ঈশ্বর না মানে মোটামুটি উনি শক্তিতে বিশ্বাস করতেন। এবং উনি না, মানে বিপ্লবের সময়ে সমস্ত গির্জা বন্ধ হয়ে যায়,
যাজকদের চাকরি চলে যায়। আগে যাজকরা শপথ নিত পোপের আন্ডারে, ওরা বলে যে না, এই ধরনের শপথ চলবে না, যাজককে শপথ নিতে হবে রাষ্ট্রের কাছে, কারণ রাষ্ট্র যাজকের বেতন দেয়। তো যাজকরা তো মহা খুশি, খুবই রেগে গেল সবাই। তারপর রোবেসপিয়ের পরে যেটা করলেন যে একটা যুক্তি ও মুক্তিদেবীর পূজা উনি চালু করলেন, যেখানে মূর্তি একদম থাকবে, একটা মহিলার মূর্তি থাকবে যিনি হচ্ছেন যুক্তি ও মুক্তিদেবী, এবং তার পূজা করতে হবে। এবং পূজা কিছুই না, ফরাসি জাতীয় সঙ্গীত যেটা মার্সেইয়াস সেটা গাইতে হবে সবাই মিলে। এবং এইসব করার পরে এই ফরাসি বিপ্লবের 10 বছরে আমরা পেয়েছি কমপক্ষে 3টা সংবিধান, কমপক্ষে 4 থেকে 5টা সরকার। হ্যাঁ, পুরোপুরি আমরা যদি আজকে দূর থেকে তাকাই, আজ 300 বছর পরে তাকাই, এটা পুরোটা একটা গন্ডগোলের সময়। এত গন্ডগোল, কে যে কাকে মারছে। যেমন একসময় বলা হচ্ছে যে স্লেটের মতো মাথা পড়ছে। তারপর একটা ব্যাপার হচ্ছে জেল হত্যা। ফরাসিরা যুদ্ধে যাবে, ইউরোপিয়ানরা মানে প্রুশিয়া এবং অস্ট্রিয়া আক্রমণ করবে, ইংল্যান্ড আক্রমণ করবে, ওরা আক্রমণ করে, ফরাসিরা প্রতিহত করবে। বলছে যে না, যুদ্ধে যাওয়ার আগে আমরা জেলের মধ্যে যে সমস্ত আমাদের দেশের শত্রু আছে, মানে তাদের বিরোধী যারা, তাদের সবাইকে খুন করে যাব। ব্যাস, বিভিন্ন জেলের মধ্যে হাজার হাজার লোককে গলা কেটে ফেলা হলো। এর মধ্যে মনে করেন বিজ্ঞানী ল্যাভোইসিয়ে, যাকে ফরাসিতে বলে লাভোয়াজিয়ে, যিনি অক্সিজেনের আবিষ্কারক, তাকে গলা কাটা হলো। এবং একজন কবি নাম হচ্ছে অধ্যাপক সেনিয়ে, তিনি কোনো এক সময় রোবেসপিয়ার বা অন্য কোনো বিপ্লবীর সামান্য সমালোচনা করে থাকবেন কোনো এক কবিতায়, ব্যাস তারও গলা কেটে ফেলা হলো। আর গিলোটিন সম্বন্ধে যে মিথটা আছে সেটা হচ্ছে এই, যে আগে গিলোটিনের আগে এক এক অপরাধে এক একজনকে আলাদা আলাদা শাস্তি দেওয়া হতো। মনে করেন আপনি টাকা নকল করলেন, অভিজাত হলে আপনাকে 4 ঘোড়ার সঙ্গে হাত পা বেঁধে ঘোড়া চালিয়ে দেওয়া হলো, আপনার শরীর 4 ভাগে ভাগ হয়ে গেল। কিন্তু আপনি যদি ছোট লোক হন, মানে আপনি যদি থার্ড স্টেট হন, মানে তৃতীয় পক্ষ জনগণ হন, তাহলে আপনাকে গরম পানিতে সিদ্ধ করা হবে। তখন ডাক্তার গিলোটিন ওর নাম, গিও তাঁফার আসতে, উনি ছিলেন একজন এমপি। উনি বলেন যে এগুলা কেন, আমাদের তো জীবনের সাম্য আছে, এখন বিপ্লব জীবনের সাম্য দিয়েছে, অধিকার দিয়েছে, মৃত্যু তো সাম্য থাকা উচিত, সবাই একভাবে মারা যাবে। তো উনি গিলোটিনটা আগেও ছিল ইউরোপে, তিনি ওইটাকে একটু আধুনিকায়ন করলেন, একজন কামারকে অর্ডার দিলেন বানাতে। উনি এভাবে বর্ণনা দিলেন সংসদে এসে যে আপনার ঘাড়ের উপর সামান্য একটু বাতাস লাগবে, এর বেশি কষ্ট আপনি পাবেন না। তারপরে দেখবেন, আপনি তার দেখবেন না, বাকিরা দেখবে যে মাথা পড়ে আছে নিচে এবং আপনি আর নাই। তো বিপ্লবীরা কেমন দেখুন, রোবেসপিয়ার যখন দন্তকে ধরে গিলোটিনে দিতে যায়, দন্তকে টেনে নিয়ে আসা হচ্ছে, তখন দন্ত বলছে রোবেসপিয়ার তোর সময় কিন্তু কয়েক মাস পরেই আসবে, আমার মতে তোকে টেনে হেসে নিয়ে যাবে। তখন দন্তকে সবাই বলে সক্রেটিসের মতো আপনি চলে যান, পালিয়ে যান। বলে যে না, আমি পালিয়ে যেতে পারি, কিন্তু আমার পায়ের সঙ্গে দেশের মাটিটাকে আমি নিয়ে যেতে পারবো না। দেশ যদি আমাকে গিলোটিনে মরতে বলে, আমি এখানেই মরবো। মরার আগে জল্লাদ কুনি বললেন, আমার মাথাটা কিন্তু সবাইকে দেখাবেন, আমার মাথাটা কিন্তু দেখানোর মতো মাথা। তা আমি এখানে থামছি, বাকিরা বলুক, এই ব্যাপারটা আমি থামছি এখানে। জি, ধন্যবাদ শিশির ভট্টাচার্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো এই পর্যায়ে আমি আবারও সেই একই প্রশ্ন করতে চাই তিনজনকেই। সে প্রথম হচ্ছে মোহাম্মদ আজম, আপনার কাছে জানতে চাইবো যে এই যে 232 বছর পরও আমরা ফরাসি বিপ্লব নিয়ে আলাপ করছি, এর প্রাসঙ্গিকতা কতটুকু বলে আপনি মনে করেন এখনো রয়েছে? মোহাম্মদ আজম। আচ্ছা, ফরাসি বিপ্লবের প্রাসঙ্গিকতা থাকবেই। আমরা তো আরো 3000 বছর আগের বিষয় নিয়ে আলাপ করি। ফরাসি বিপ্লব নিঃসন্দেহে একটা বড় ঘটনা, কিন্তু আমার মনে হয় যে আমাদের জন্য এখন খানিকটা সম্ভব যে আমরা ফরাসি বিপ্লবকে প্রভিন্সিয়ালাইজ করতে পারি। আমাদের হাতে এখন যে তত্ত্ব আছে, যে দেখার দৃষ্টিভঙ্গি আছে, আমরা ফরাসি বিপ্লবকে অনেক বেশি পার্টিকুলার হিসেবে দেখতে পারি, রাদার দেন অ্যাসিউমিং ইউনিভার্সাল। ফরাসি বিপ্লব আমি বিশেষভাবে যেটা বলেছি যে ফ্রান্সের ব্যাপার, এবং এটা আসলে একটা ইউরোপীয় ব্যাপার, এবং এটা বিশেষভাবে ইউরোপের যে পুঁজিবাদী উত্থান তার সঙ্গে খুব গভীরভাবে সম্পর্কিত। মুজাহিদ স্যার এটাকে শ্রেণী সংগ্রাম বললেন, আমি এটাকে শ্রেণী সংগ্রাম বললে হয়তো একটু গরিব বড় লোক বোঝায়, কিন্তু এটা খুবই ইউরোপের রূপান্তরের যে ক্লাসিক পর্ব, সেটা হলো যে পুরনো অভিজাতের বিরুদ্ধে বা বিপক্ষে নতুন যে বুর্জোয়া শ্রেণী, সেটার উত্থানের জন্য সেই স্পেস আছে, এবং সেই স্পেস সে সাধারণভাবে পাচ্ছে না। ইউরোপের বিভিন্ন দেশে ঘটনাটা এক একভাবে ঘটেছে,
এবং ফ্রান্সে ঘটেছে হলো ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে, তার অন্যান্য যে লোকাল বাস্তবতা ছিল সেই বাস্তবতার মধ্য দিয়ে। এবং এর মধ্য দিয়ে ওই যে 97% লোক যে থার্ড স্টেটের যে মানুষেরা আসলে মূল উৎপাদন চক্রের মধ্যে ঠিকমতো ঢুকতে পারছে না, এই না ঢুকতে পারাটা এটা রাজা, অভিজাত, বুর্জুয়া এদের দৃষ্টিকোণ থেকে দেখলে আসলে ঠিক চলবে না। আর একটু বৃহত্তর দিক থেকে আমরা যদি টোটাল উৎপাদন ব্যবস্থার দিক থেকে দেখি, আমরা যদি পুঁজির বিনিয়োগ তার স্কোপ তৈরি করা এবং সেখানে দক্ষ জনশক্তির নিয়োগ এসবের দিক থেকে দেখি, তাহলেও কিন্তু আমরা এই ব্যাপারটাকে খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করতে পারবো যে কিভাবে এটা সম্ভাব্য পুঁজিবাদী যে উত্থান সেটার সঙ্গে যুক্ত। আমরা তো জানি যে আধুনিক পুঁজির ইতিহাসের সঙ্গে ওই যে ব্যক্তির যে স্বাতন্ত্র্য, ব্যক্তির যে স্বাধীনতা, ব্যক্তির যে শ্রম বিক্রি করার অধিকার অর্জন এবং তার ফলে তার মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে তার পুরনো যে বিশ্বাস, আচার, সংস্কার এই ব্যাপারগুলোকে একদম পিছনে ফেলে দেওয়া, এই পুরো ব্যাপারটা আমরা ইউরোপের সর্বত্রই কোনো না কোনো ফর্মে পাবো এবং এই প্রত্যেকটা ব্যাপার আমরা কিন্তু ফরাসি বিপ্লবের মধ্যে পাবো। সুতরাং ফরাসি বিপ্লবের মধ্যে ফরাসি বিপ্লবকে আমরা যদি আলাদা হিসেবে একটা ঘটনা হিসেবে এবং শুধু ব্যক্তির সঙ্গে রাজার সঙ্গে এই ব্যাপারগুলো হিসেবে দেখি, তাহলে হয়তো আমরা সুন্দর ঘটনাবলী বর্ণনা করতে পারবো, সেটাও ভালো হবে, সেটা খারাপ হবে না। কিন্তু এটাকে আসলে ওই পুঁজির চলনের মধ্য দিয়ে দেখা দরকার এবং সমস্ত মানুষকে ইউরোপ যে সম্বোধন করতে পেরেছিল, তার সমস্ত নাগরিককে ইউরোপ যে সম্বোধন করতে পেরেছিল অনলি অ্যাট দি এক্সপেন্স অফ মেকিং দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড আদার, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইউরোপ তার সমস্ত নাগরিকের জন্য দারুণ মানবতার ব্যবস্থা করেছে, দারুণ, এটা পৃথিবীর জন্য সবসময়ের জন্য শিক্ষণীয়, আমাদের জন্য এখনো শিক্ষণীয়। আমরা চাই সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব আমাদের দেশে বিকশিত হোক, কিন্তু এটা ভুললে চলবে না ইউরোপের প্রত্যেকটা কমিউনিটি এই কাজটা করেছে বাকি সমস্ত দুনিয়াকে জবাই করে, মানে বাকি দুনিয়া থেকে সিম্পলি বাড়তি টাকা আসতো বলেই ইউরোপ এই কাজটা করতে পেরেছে। এবং ফরাসি বিপ্লবের সমস্ত ঘটনা প্রবাহের মধ্যে এই ব্যাপারটা আছে। আপনাদের খেয়াল রাখতে হবে যে ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যে বিপ্লবী সেনাবাহিনী তৈরি হয়েছিল, এই সেনাবাহিনী কিন্তু শুধু ভিতরের বিরোধীদের মানে নাই, এই সেনাবাহিনী দেশের নামে, দেশ প্রেমের নামে আসলে কিন্তু পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশের সঙ্গে যুক্ত হয়েছে। সুতরাং বাস্তবতাগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের টেলোলজিক্যাল হলে চলবে না, আমাদের অ্যানাক্রনিস্টিক হলে চলবে না, কিন্তু একই সঙ্গে খেয়াল রাখতে হবে যে একটা বৃহত্তর পটভূমির মধ্যে উৎপাদন ব্যবস্থা যেখানে পরিবর্তিত হয়ে যাচ্ছিল, যেখানে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার মধ্যে পুরো পৃথিবী ঢুকছিল, সেখানে ফরাসি দেশ এই ভঙ্গিতে রেসপন্স করেছে। এটা যদি আমরা একই সঙ্গে না ভাবি তাহলে পুরোটা মানে আমরা যেটাকে অর্গানিক ব্যাখ্যা বলি সেই ব্যাখ্যার দিকে আমরা যেতে পারবো না। কিন্তু একই সঙ্গে ফরাসিদের যে কৃতিত্ব, সেই কৃতিত্ব লাঘব করার কোনো প্রয়োজনই আসলে নেই। আমাদের খেয়াল রাখতে হবে যে ফরাসিদের যে বুর্জুয়া শ্রেণী ছিল, ফরাসিদের যে অভিজাত শ্রেণী ছিল, এই শ্রেণী অল্প পরিমাণ লোক অধিক পরিমাণ সম্পত্তি কুক্ষিগত করেছিল বলেই ওর মধ্যে শিল্প, সাহিত্য, চিন্তা, দর্শন এগুলোর ব্যাপক চর্চার একটা পরিবেশ তৈরি হয়েছিল। ঠিক খানিকটা 19th সেঞ্চুরি ক্যালকাটার মতো প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল 19th সেঞ্চুরি ক্যালকাটায়, আর অনেক পার্থক্য সত্ত্বেও কিছু মিলও আছে। কিন্তু ফরাসি দেশের ওই যে ক্যাফেগুলো, ফরাসি দেশের ওই যে ভদ্র মহিলাদের সভাগুলো যেখানে লোকজন আমন্ত্রিত হতো, কাব্য পাঠ করতো, চিন্তা চর্চা করতো, ওই ব্যাপারগুলো ফরাসি দেশের ওই অ্যাটমসফিয়ার তৈরি করা, যে অ্যাটমসফিয়ার মধ্যে ফরাসি বিপ্লবের মতো ঘটনা ঘটবে, এবং এটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছিল, সেটাও ভুললে চলবে না। আরো মনে রাখতে হবে যে ফরাসি দেশে যখন ওরা কয়েকটা দলে ভাগ হচ্ছে, ক্লাবে ভাগ হচ্ছে, একজন আরেকজনকে মারছে, কাটছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সে বক্তৃতা দিচ্ছে, সে লিখছে, সে সংবাদপত্র বের করছে, মানে একটা জনগোষ্ঠীর একটা প্রাইমারি প্রস্তুতি ছিল, যে প্রস্তুতির মধ্যে দিয়ে তারা রেইন অফ টেররটা অতিক্রম করবে এবং একসময় এবং অনেক বছরের জন্য আগেও এবং পরে অনেক দিনের জন্য এখনো পৃথিবীর সবচেয়ে সুসভ্য দেশ হিসেবে গণ্য হবে। এবং গত 60 বছরের 70 বছরের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের প্রত্যেক লোক আসবে হলো ফরাসি দেশ থেকে। এই যে প্রস্তুতি কিন্তু ফরাসি বিপ্লবের আগেই এবং বিপ্লবের সময়ে ফরাসিদের ছিল। ফলে ওই ফরাসিদেরকে পার্টিকুলারলি দেখা, ইউরোপের দৃষ্টিকোণ থেকে দেখা এবং আমরা বাইরে থেকে ফরাসি বিপ্লবকে একটা টেক্সট হিসেবে পড়তে শিখবো এবং তার মধ্য দিয়ে আমাদের জন্য কতটা এটা এখনো প্রাসঙ্গিক সেটা আমরা অনবরত আবিষ্কার করব। এটাই আমার কাছে কাজ করছে। আপনি খুব একটা মানে গুরুত্বপূর্ণ কথা প্রসঙ্গে এনেছেন, এটা ঠিক। আমার কাছে মনে হয় যে
মানে 10 বছর ধরে যে একটা প্রয়াসের ভেতর দিয়ে ফরাসি দেশের জনগণ গিয়েছে, এবং এই যে চাপান উতরান যে একটা ব্যাপার ঘটেছে তাদের মধ্যে, নানা ধরনের বিশ্বাস অবিশ্বাস, দোলাচল এবং পুঁজির চলনের যে পার্থক্য ঘটিয়ে দিয়েছে শ্রেণী চরিত্রের ভেতরে, এই সমস্ত কিছুর কারণই আমার কাছে মনে হয় 1 দশকের ভেতর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাই আসলে সে দেশের মানুষকে দার্শনিক, কবি এবং ভাবুক হিসেবে আত্মপ্রকাশ করতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করেছে। আমরা মোজাহিদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। এই যে আমরা আলাপ করছিলাম যে একটা ফরাসি বিপ্লব যে আবহ তৈরি করেছিল সেই সময় পুরো গোটা ইউরোপে, এবং তার পরবর্তীকালে ইউরোপ ছাড়িয়ে আরো বিভিন্ন দেশে। আপনার কাছে আমি জানতে চাইবো যে এই মুহূর্তে, এই 21শ শতাব্দীতে আপনি যখন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ফরাসি বিপ্লব নিয়ে পড়ান, আসলে তখন এই আধুনিক যুগের বাংলাদেশের যুবক এবং তরুণরা কি করে আসলে নিজেদেরকে যুক্ত করে এই ফরাসি বিপ্লবের সাথে, এবং এই ইতিহাসকে তারা আসলে কিভাবে পাঠ করে, যদি জানাতেন আমাদের নিজের অভিজ্ঞতা। ধন্যবাদ। আসলে কি আমাদের দেশে তো ইতিহাস পাঠের ব্যাপারটা অনেকটা সেকেলে আছে, কিন্তু আপনার প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি একটু বলার চেষ্টা করি যে ফরাসি বিপ্লবটা শুধু পৃথিবীতে যত বিপ্লব ঘটছে প্রত্যেকটা বিপ্লবই অন্য বিপ্লবকে দারুণভাবে নাড়া দিয়েছে। যেমন আমেরিকান রেভলিউশনের ইম্প্যাক্ট কিন্তু ফরাসি বিপ্লবে ছিল, ফরাসি বিপ্লবের ইম্প্যাক্ট পরের সকল বিপ্লবের মধ্যেই ছিল। একটা বিপ্লব আরেকটা বিপ্লবের মধ্যে নাড়া দেয়। এখন আমি যদি বলি যে আজকে যখন আমি ফরাসি বিপ্লব নিয়ে যদি আমার স্টুডেন্টদের সামনে কখনো কথা বলি, আমি তাদেরকে সবসময় বলি যে ফরাসি বিপ্লবের কাছ থেকে আসলে আমাদের লেগাসিটারে, আমাদের শিক্ষাটা কোথায়। যে ফরাসি বিপ্লবে আমরা বলতে পারি যে সেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, আইনের চোখে সকলে সমান সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ফরাসি বিপ্লবের মধ্যে ফরাসি দেশে দীর্ঘমেয়াদে স্বৈরতন্ত্রের অবসান ঘটছে, যেটাকে আমরা বলি ইংরেজিতে এন্ড অফ অ্যাবসলিউটিজম। যদিও মানে পুরো রাজতন্ত্রটা বোঝায়, কিন্তু তারপর আমি বলছি স্বৈরতন্ত্রের অবসান ঘটেছে, অভিজাতদের ক্ষমতার অবসান ঘটছে, কৃষকদের এবং অন্যান্যদের ভূমির উপর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, চার্চের যে ধর্মনিরপেক্ষতা অথবা রাষ্ট্রের যে ধর্মনিরপেক্ষতা সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সেটা ফরাসি দেশে শুরু হয়েছে এবং পরবর্তী সময় সকল ইউরোপের দেশে শুরু হয়েছে। এখন আজকের দিন এটার প্রাসঙ্গিকতাটা হচ্ছে যে এখনো কিন্তু আমাদের দেশে অনেকগুলো অধিকারই আমাদের নেই, বা আমাদের দেশের মতো পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে এই যে মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের মানবাধিকার নেই, মানুষ আইনের চোখে সকলেই সমান না, এখনো এক ধরনের ভিন্ন প্রক্রিয়ায়। আমি বলছি না যে আগের যে কাঠামো সেই কাঠামো না, বর্তমান সময়ের ভিন্ন কাঠামোতে এক ধরনের অভিজাততন্ত্র এখনো বিরাজমান আছে পৃথিবীর বিভিন্ন দেশে। তারপরে হচ্ছে যে এখনো মানুষের জমির উপর অধিকার প্রতিষ্ঠিত হয় না পৃথিবীর বিভিন্ন দেশে। ফলে আমি বলবো যে এই ফরাসি বিপ্লবের যে চেতনা, যেটা কিনা একটা অনেক বছর আগে, আজকে থেকে 200 বছর আগে ফরাসিরা যে আন্দোলনটা করেছে, তাদের যে মূল্যবোধটা ছিল, যে তাদের যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমার শিক্ষার্থীদেরকে আমি সবসময় বলবো যে তাদের মধ্যে এই অনুপ্রেরণাটা থাকা দরকার। সেটা হতে পারে ইউরোপের ঘটনা, কিন্তু আমাদের দেশে যেহেতু অধিকারগুলো প্রতিষ্ঠিত হয় নাই, আমাদের দেশের মতো পৃথিবীর আরো অনেক দেশে যেহেতু পুরোপুরি অধিকারগুলো প্রতিষ্ঠিত হয় নাই, ফলে এই চেতনাটা, এই আকাঙ্ক্ষাটা, এই স্বপ্নটা আমাদেরকে লালন করা দরকার যে আমরাও আমাদের দেশে জনগণের সকলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কথা বলবো, আমরা সকলে স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার প্রতিষ্ঠা করব, আমরা মানে অভিজাততন্ত্রের অবসান ঘটাবো, যে ফর্মে থাকুক না কেন, সে এমপি রাজ হোক অথবা ওই যে কি বলে যে ওই স্থানীয় ডিসি অথবা ইউএনও, তাদের যে এক ধরনের ক্ষমতা কাঠামো হোক, মানে মূল ক্ষমতা কাঠামোর বাইরে গিয়ে, অর্থাৎ জনগণের অধিকারকে অবহেলা করে যে ধরনের ক্ষমতা কাঠামো আছে, সেই কাঠামোটাকে ভেঙে দেওয়ার জন্য যে চেতনাটা, সেটা ওই মানে 200 বছর আগেকার ফরাসি সমাজ আজকে বাংলাদেশের সমাজ সম্পূর্ণ ভিন্ন। কিন্তু মানুষের যে চাহিদা, মানুষের যে কথা বলার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু খুব একটা পরিবর্তন ঘটে নাই। প্রয়োজনটা সেটা এখনো রয়ে গেছে। আমাদের এখনো ক্ষমতা, আমাদেরকে বিভিন্নভাবে আমরা একটা ক্ষমতা বলয়ের মধ্যে আটকে আছি। এই ক্ষমতা বলয়টা আজকের কনটেক্সটে আমাদেরকে যদি আমরা যদি চিহ্নিত করতে চাই, তাহলে আমাদেরকে এই পুরনো যে কোনো, শুধুমাত্র ফরাসি বিপ্লব কেন, সেটা বলশেভিক রেভলিউশন হতে পারে, আমেরিকান রেভলিউশনের সকল রেভলিউশনের চেতনার মধ্যে থেকে আমাদেরকে নতুন করে ধার করতে হবে যে আমাদের সীমাবদ্ধতা কোথায়। এবং একটা সময় পুরনো সকল রেভলিউশনের সময় এটা ছিল, আমি আবারও রিপিট করতেছি, যে ছিল যে মানে ভারতীয়রা স্বাধীনতা সংগ্রামে যখন ঝাঁপিয়ে পড়ছে, স্বাধীনতা সংগ্রামে বা আন্দোলনে যখন অংশগ্রহণ করছে, ফরাসি বিপ্লবের চেতনা তাদেরকে উদ্বুদ্ধ করেছে।
তো একই রকম ভাবে আজকেও আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমি মনে করি সেই সমস্ত সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে আমাদের যে যুব সমাজ আছে, আমাদের যারা শিক্ষার্থী আছে, আমাদের যারা বুদ্ধিজীবী আছে, তারা এই পুরনো যে বিপ্লবগুলো আছে, বিশেষ করে ফরাসি বিপ্লব, সেই বিপ্লবের চেতনাগুলো নতুন করে চিন্তা করতে পারে এবং সেই চেতনার আলোকে কিভাবে আমাদের চেতনাটাকে, ওই যে আজম ভাই যেটা বললে যে প্রভিন্সিয়ালাইজেশন, সেটাকে কিভাবে করা যেতে পারে, এই সমাজের প্রেক্ষাপটে কিভাবে আমরা দেখবো, সেটা আমরা নতুন করে চিন্তা করতে পারি। কিন্তু চেতনাটা আমরা ধার করতেই পারি, চেতনাটা আমরা নিতেই পারি। ধন্যবাদ। মানে আমি এখানে হেগেলকে উদ্ধৃতি না করে পারছি না। ইতিহাসের বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না আর কি। তো মানে এটা শাসক শ্রেণীর পক্ষ, মানে যদি প্রেক্ষাপটে ভাবি, তাহলে এই যে রেভলিউশন বা বিপ্লব যে হয়েছে, আমার ধারণা যে এই ইতিহাসের থেকে আসলে অনেকেই শিক্ষা গ্রহণ করে না যারা শাসক এবং শোষক শ্রেণী থাকে। তো শিশির ভট্টাচার্য, আমরা শেষ করব আপনার বইয়ের ভূমিকার একটি বাক্য আমি পড়ছি। বিপ্লবের কচি পাতা সম্রাটের ছাগলে খেয়ে নিল। মানে আপনি নেপোলিয়ন বোনাপার্টের কথা বলছেন, এবং আমরা যেটা বলছিলাম যে 10 বছরের মাথায় বিপ্লব মোটামুটি শেষ হলো এবং তার আরেক নতুন অধ্যায় শুরু হলো। এই নতুন অধ্যায়ে আসলে কোন দিক নির্দেশনা পেল ফরাসি জনগণ এবং পুরো ইউরোপ এবং পুরো বিশ্ব, এইটার উপর সংক্ষিপ্ত মন্তব্য করবেন, এবং এর মধ্যে দিয়ে আমরা আজকের ফরাসি বিপ্লবের যে পূর্বাপর সেটি শেষ করব। আমি একটু আমার প্রকাশকের আগে দায়িত্ব পালন করি। এটা ছাপিয়েছে পানকৌড়ি এবং প্রকাশকের নাম হচ্ছে মুজিবুর রহমান। সে মোটামুটি বেশ পরিশ্রম করে বইটা ছাপিয়েছে। যাই হোক, আপনি নেপোলিয়ন সম্বন্ধে বলতে চাচ্ছেন। আমি মনে করি নেপোলিয়ন এবং ফরাসি বিপ্লব দুটোই ফরাসি দেশের জন্য খুবই নয়র্থক প্রভাব ফেলেছে। ফ্রান্সকে পিছিয়ে দিয়ে গেছে এই ফরাসি নেপোলিয়ন, যেটা আমার অবস্থান, এটা আমি এরকম বলতে চাই। কারণ হচ্ছে কি, এখনো যে ইংরেজি ভাষা ফরাসি ভাষার চেয়ে অনেক এগিয়ে, এখনো যে ইংরেজরা, যদি আমরা কানাডা এবং আমেরিকাকে ইংল্যান্ডের এক্সটেনশন ধরি, তাহলেও কিন্তু এখনো ইংরেজ এবং ইংরেজি সাহিত্য, ইংরেজি সভ্যতা, এগুলো কিন্তু অনেক এগিয়ে ফরাসি সভ্যতার চেয়ে। এর কারণ কিন্তু এই ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের অনেকগুলো ভুল, এবং এই ভুল না করে তাদের উপায় ছিল না, কারণ এত বড় সেনাবাহিনীকে চালাতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে ফরাসি বিষয় হচ্ছে বিভিন্ন ক্লাব, যে পৃথিবীর রাজনৈতিক দলের যে ইতিহাস, দলগুলো কিন্তু শুরু হয়েছে কিন্তু ফরাসি দেশে বিভিন্ন ক্লাবের মাধ্যমে। আবার ফরাসি বিপ্লবে যে আমাদের সেনাবাহিনী, যেখানে 20 বছরের একটা ছেলে, 25 বছরের একটা ছেলে জেনারেল হয়ে যাচ্ছে, এই যে ওস, জোরদন, এই যে নেপোলিয়ন মাত্র 25 বছর বয়সে উনি একজন জেনারেল। এদের যে যুদ্ধে জেতা, পুরো ইউরোপকে পদানত করা, এগুলো কিন্তু ফরাসি বিপ্লবের একটা বড় অবদান। যে মানুষকে সুযোগ দেওয়া, যদি গরিবকে আপনি সুযোগ দেন, সে আপনাকে মিরাকল দেখাতে পারে। তারপর একটা ব্যাপার আমি দেখছি যে বঙ্গবন্ধু 66 সালে জেলে বসে উনি ফরাসি বিপ্লবের বাস্তব বিপ্লবের কথা লিখছেন। তার মানে এটা কি, যে 300 বছর 200 বছর পরেও জেলে বসা একজন বিপ্লবীর উপরেও ফরাসি বিপ্লবের একটা প্রভাব এখনো আছে। আরেকটা জিনিস ফরাসি বিপ্লব হয়েছিল, সেটা হচ্ছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ফরাসি বিপ্লবে একদম গ্রাম পর্যন্ত সরকার, গ্রামের লোকেরা নিজেরা নির্ধারণ করবে কারা তাদের চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এবং তারা সরকারের কোনো প্রভাব তাদের উপর থাকবে না। যদি এটা বেশি দিন টিকেনি, বছরখানিক টিকেছে, কিন্তু এই ধরনের বিকেন্দ্রীকরণ ফরাসি বিপ্লবের আগেও কখনো হয়নি, পরেও কখনো হয়নি, এবং দেখা গেছে বিকেন্দ্রীকরণ সবসময় ওটা ভালো ফল আনে না। তো আমি সব মিলিয়ে দেখছি যে ফরাসি বিপ্লবের যে প্রভাব, সেটা গত 200 বছর যত বিপ্লব হয়েছে সেগুলোর উপর প্রভাব ফেলেছে, রুশ বিপ্লবের প্রভাব ফেলেছে, এবং রুশ বিপ্লবের কারণে আজকে ইউরোপে আমরা যে জনকল্যাণমুখী সরকার দেখতে পাচ্ছি, বাংলাদেশে এখনো জনকল্যাণমুখী সরকার দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু রুশ বিপ্লবের ফল। এবং রুশ বিপ্লব কিন্তু অনেকটাই ফরাসি বিপ্লবের ফল। ফরাসি বিপ্লব না হলে কিন্তু রুশ বিপ্লব তার অনুপ্রেরণা পেতে পারতো না। তো আমি মনে করি অনাগত যুগেও ফরাসি বিপ্লব এভাবে সাধারণ মানুষের অধিকার রক্ষায়, অধিকার আদায়ে ভূমিকা রেখে যাবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ অধ্যাপক শিশির ভট্টাচার্য এবং আরো দুজন যারা রয়েছেন, মোজাহিদুল ইসলাম এবং মোহাম্মদ আজম। আপনাদের দুজনকে ধন্যবাদ। ফরাসি বিপ্লবের যে দিনটি আজকে আমরা আসলে আলোচনার মধ্য দিয়ে স্মরণ করলাম, এবং একই সাথে আসলে নতুন একটি বইয়ের বলবো পাঠ উন্মোচনও করা হলো একভাবে। তো সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং সংবাদ প্রকাশের যারা দর্শক রয়েছেন এই সাম্প্রতিক অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ।